গত 15 দিনে বাংলাদেশের যে অবস্থা, আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক, তাতে কিছু কথা না বললেই নয়। কিছুদিন আগে বাংলাদেশের প্রথম সারির একটি দৈনিকে একটি সংবাদ খুব ফলাও করে প্রচার করা হচ্ছিল যে হাসিনা পালিয়ে যাওয়ার পরেও পরের 7টি ঘন্টা সাভারে 6 ঘন্টায় 15টি মৃত্যু হয়েছে, অর্থাৎ পুলিশ বাহিনী হত্যা করেছে। তার মধ্যে কিছু ছাত্র এবং কিছু সাধারণ জনতা। এই খবরটি প্রচার করার বা তাদের শিরোনাম করার কারণটি আমি ঠিক জানি না, কারণ গত 7টি মাসে আমরা যেটা সাধারণ জনগণ, রকেট সায়েন্স বুঝতে হবে না, আমরা এখন অনেক কিছুই বুঝি। আর একটু মাথা ঘামালেই বোঝা যায় যে কেন পুলিশ বাহিনী হাসিনা পলায়ন করার পরেও এই হত্যাযজ্ঞ চালিয়েছে। একটু পিছনে ফিরে যাই। গত 17টি বছর দেশের ক্ষমতা যে দলের হাতে ছিল, তারা যেভাবে দেশটা চালিয়েছে তাতে মেন ভূমিকাটা ছিল আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আবার পুলিশ বাহিনী মেইনলি ক্ষমতা ধরে রাখতে সাহায্য করেছে বিগত স্বৈরশাসককে, হাসিনা সরকারকে। 4ই আগস্ট রাতে যে সর্বশেষ মিটিংটা হয়, সেখানে সেনা প্রধান, এয়ারফোর্স প্রধান এবং র্যাব প্রধান, অন্যান্য বাহিনী প্রধানদের নিয়ে যেই মিটিংটি করা হয় এবং যে প্ল্যানটি করা হয়, বিশেষ করে 5 তারিখে যাতে ঢাকায় বিপুল জনসমাগম না হতে পারে, এর জন্য তারা যে প্ল্যান তৈরি করে, সেই প্ল্যানটা আসলে কাজ করে নাই। কিন্তু পুলিশ বাহিনী, আর্মি বুঝে গিয়েছিল যে শেখ হাসিনা সরকার আর ক্ষমতায় থাকছে না, কিন্তু শেখ হাসিনা পলায়ন করার পরেও সাভারে যে হত্যাযজ্ঞতা চালানো হয়েছে, তার প্রধান কারণ ছিল চেইন অফ কমান্ড সেটি ছিল না। অর্থাৎ 4 তারিখ রাতে যে সর্বশেষ মিটিংটা হয়েছে, সেই মিটিংয়েই সব দিক নির্দেশনা দেওয়া ছিল, কিন্তু 5 তারিখ সকাল থেকে যে যার জীবন নিয়ে ব্যস্ত, আর কোনো বাহিনী কাজ করে নাই, কারণ তাদের জানা হয়ে গিয়েছে যে এই সরকার ক্ষমতায় থাকছে না। কিন্তু অতি উৎসাহী পুলিশ, তাদেরও জেলায় জেলায় যারা প্রধান ছিল, থানা প্রধান, তারা তাদের মধ্যে কিছু থানায় জেনে গিয়েছে যে শেখ হাসিনা পলায়ন করেছে, কিন্তু সাভারের সাথে সম্ভবত যোগাযোগ মাধ্যমেরই কোনো যোগাযোগ ছিল না। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা সরকারের পক্ষ থেকে তাদের সাথে কোনো যোগাযোগ ছিল না। তাদের ওয়াকিটকিতে এই মেসেজটি যায়নি যে শেখ হাসিনা পলায়ন করেছে, এখন আর এসব করে লাভ নেই, মানুষ খুন করে লাভ নেই। যার কারণে তারা বিগত 17 বছরে যেভাবে যা করেছে, হত্যা, খুন, গুম যেসব করেছে, সেভাবেই, এবং বিগত যে আন্দোলনগুলো যেভাবে দমন করা হতো, এই আন্দোলনটাও তারা সেভাবে দমন করতে চেয়েছে। কিন্তু ইন দ্য মেন টাইম নাটের গুরু যিনি, তিনি পালিয়ে গিয়েছেন, এটা জানে না। এই চেন অফ কমান্ড না থাকার কারণেই তারা সেই মেসেজটি পায়নি এবং হত্যাটা করেছে। এটা সিম্পল, এটা কোনো জটিল ম্যাথ নয়, এবং এটা সেই দৈনিকে বলারও কোনো কারণ নেই, কারণ এখন যেটাই বলা হবে এই ধরনের কথা উস্কানি দেওয়া, এবং এগুলো আসলে কোনো প্রয়োজন নেই, এগুলো আসলে কোনো কাজের কাজ নয়। অলরেডি অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন হয়েছে এবং তারাই দেশ পরিচালনা করছে। কি পয়েন্ট 1, ডক্টর ইউনূসের কাছে আমরা গিয়েছি, অনুরোধ করেছি তাকে সরকার প্রধান হতে, আর তাই তিনি আমাদের কথা ভেবে, অর্থাৎ
সাধারণ জনগণ অর্থাৎ ছাত্র জনতার কথা ভেবে তিনি রাজি হয়েছেন এবং সরকার প্রধান হয়েছেন। তার জীবনে কিসের অভাব? অর্থ, প্রতিপত্তি, সম্মান, যশ, খ্যাতি কি নেই? সবই আছে। বাংলাদেশের মতো জায়গায় রাজনীতি বা দেশ পরিচালনার মতো কাজে যারাই হাত দিবে তাদেরই সমালোচনা হবে এবং বিশ্রীভাবে সমালোচনা হবে। সমালোচনা করতে করতে আপনাকে নর্দমার ফেলা হবে। এটা জেনেও ডক্টর ইউনূস এসেছেন তার নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্য আছে, তার মহৎ চিন্তাভাবনা আছে এবং দেশের জনগণ এবং দেশের জন্য কিছু করার জন্য এসেছেন। তিনি যে বয়সের তাতে তার আর চাওয়া পাওয়ার কিছু থাকে না। রাষ্ট্র ক্ষমতা নিয়ে বিশাল কিছু আসলে তার এখানে অ্যাচিভ করার নেই। এই সিম্পল জিনিসটা কিছু মানুষ বুঝতে চায়, কিছুতেই বুঝতে চাচ্ছে না। তারা সার্বক্ষণিক তার দোষ ধরতেই আছে। ধরাটা স্বাভাবিক, কারণ ডক্টর ইউনূস বলেছেন সমালোচনা করতে। আসলে সমালোচনা না করলে কোনটা ঠিক কোনটা বেঠিক তিনি তো আর পুরো দস্তুর রাজনীতিবিদ নন। ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার কথা তিনি বলেছেন, এটা তার স্বভাবসিদ্ধ সততা থেকেই হয়তো বলেছেন। আমরা বিশ্রীভাবে তাকে ঘুষখোর বলি এবং কি কি বলছি না বলি সেটা আমরা জানি। অনলাইন অ্যাক্টিভিস্ট অনেকেই আছেন, তারা টক শো তো করেই যাচ্ছেন। বাংলাদেশের চ্যানেলের অভাব নেই, প্রয়োজনের অতিরিক্ত চ্যানেল, কথা বলার অনেক। তারা টক শোতে কথা বলেও সমালোচনা করেও শান্তি পাচ্ছেন না। নিজস্ব একটা করে চ্যানেল খুলে ইউটিউবে এসে সেখানেও এসে বিষ উগলে দিচ্ছেন। এদের মধ্যে একজন হচ্ছে মাসুদ কামাল। এই লোকটা মানে টক শো বলতেই মানে এত টক শো করতে পারে বাবা, মানে এত কথা সারাদিন বকর 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 বকর, এর উপর থেকেও শান্তি নাই। তারপরে একটা চ্যানেল খুলে, কয়েকটা চ্যানেল তার আছে, কি যেন একটা মঞ্চ, তারপর আরেকটা আছে কথা, এইসব এখানে এসে তার কাজই হচ্ছে ডক্টর ইউনূসের কথা বলা। এই সরকার নিয়ে আশাবাঞ্চক কোনো কথা নয়, নেতিবাচক কথাবার্তা। তিনি কি চান তিনি নিজেও জানেন না। এই লোকটা থেকে সাবধান। অহেতুক কথাবার্তা, সব কিছুর ভিতরেই সিনিসিজম, মানে দোষ খোঁজা, খুদ খোঁজা, এটা তার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। সারাদিন টক শো করে আর এইসব আলতু ফালতু এইসব কথা বলে। পয়েন্ট নাম্বার 2, গত 15-20 দিনে বাংলাদেশের পরিস্থিতি খুবই বাজে অবস্থা। জাতি একটি ক্রান্তি লগ্ন পার করছে, এটা আমরা জানি। আসলে এই সরকারকে বিপ্লবী সরকার ওইভাবে বলাও যাচ্ছে না, আবার জনগণের ভোটে সরাসরি নির্বাচিত কোনো সরকার নয়। বিপ্লবের মাধ্যমে যে সরকারটি গঠিত হয় সেটা আমরা সবাই জানি কিভাবে গঠিত হয় এবং তার কিভাবে কি করে। আমরা ফরাসি বিপ্লব জানি, আফগানিস্তানেও কিছুদিন আগে কি হয়েছে। মানে প্রতিটি বিপ্লবের মাধ্যমে রক্তের বিনিময়ে যেই সরকার পতনগুলো হয়, তারপরে যারা দেশ পরিচালনা করে, যারা দায়িত্বভার, সরকারি দায়িত্বভার গ্রহণ করে, তারা তথাকথিত একটা নিয়মের মধ্যে দিয়ে সরকার গঠন করে না, এটা আমরা জানি। কিন্তু আমাদের এই সরকারটি কি করেছে, যেটা আমরা প্রথম ভুল বলবো, যদি তারা সংবিধান না মেনে, কারণ এই সংবিধান তো মানা যাবেই না, এমনিতেই মানা যাবে না, কারণ এই সংবিধান বলেই ফ্যাসিস্ট, বিগত ফ্যাসিস্ট পতিত সরকার হাসিনা দেশ চালিয়েছে। সেই সংবিধান আমরা পরিবর্তন করতে চাইছি, কিন্তু পরিবর্তন করতে দেওয়া হয়নি। আমাদের প্রথম সারির একটি রাজনৈতিক দল সেটি চায়, তারা অনেক কিছুই চাচ্ছে না, যার কারণে সেগুলো সংস্কার করা সম্ভব হয়নি। ডক্টর ইউনূস কোনো নির্বাচিত সরকার নয়, তিনি রাজনৈতিক দল থেকে আসেনি। তাকে আজ হোক কাল হোক এমনিতেই চলে যেতে হবে, অথবা তিনি থাকবেন কিনা সেটা জনগণের ইচ্ছার উপরেই নির্ভর করবে। এটা জানা কথা।
এটা নিয়ে এত সমালোচনা করার কি আছে? যদি 1-11 সরকারের সময় আমরা 2 বছর সেই সরকারকে সময় দিতে পারি, চুপ থাকতে পারি, তাহলে এই 7 মাসে কেন আমাদের এত অধৈর্য হওয়ার কথা? যাই হোক, যে কথায় আসছিলাম, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ করেই এত বাজে হয়ে গিয়েছে। এর আরেকটি কারণ আমি মনে করি যে একটি বিশেষ রাজনৈতিক দল যখন বললেন এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ এবং দ্রুত পদত্যাগ করে নির্বাচন দিতে, এই নির্বাচন চাওয়াটা, না চাইলেও তো নির্বাচন হবে, নির্বাচন হতেই হবে। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক দেশে একটি সরকার আসবে, এটাই স্বাভাবিক। তাকে 7 মাসের সময় দেওয়া যাবে না? হ্যাঁ, দেওয়া যাবে না, তার কারণটাও আমরা জানি। তারা এই সরকারের মধ্যে থেকে কয়েকজন উপদেষ্টা যারা জুলাই অভ্যুত্থানে জড়িত ছিল, তারা একটা রাজনৈতিক দল গঠন করছে। বিএনপি সরকার মনে করছেন যে তাদের হাতে ক্ষমতা বিন্যস্ত করা হবে। কিংস পার্টি তো তকমা লাগিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, যদি কিংস পার্টি হয়ে থাকে, দেশের জনগণ সেটা সিদ্ধান্ত নেবে। এখনো সিদ্ধান্ত নেওয়ার যে দলের কোনো নামই ঘোষণা হয়নি, এখনো যে দল আত্মপ্রকাশই করেনি, তাকে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। নিজের পায়ের উপরে ভরসা রাখতে হয়, নিজের ক্ষমতার উপরে বিশ্বাস রাখতে হয় এবং জানতে হয় তার ক্ষমতা কতখানি। এত ভয় পেলে তো হয় না। আপনারা বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল এবং বিগত সরকারের এত নিপীড়নের পরেও আপনাদের নেতাকর্মীরা আপনাদের ছেড়ে যায়নি। আমার পরিচিত অনেকেই বিএনপি করে, আমি দেখেছি যে তারা কতটা কষ্ট করেছে, বিশেষ করে ফিল্ড লেভেলের যারা মাঠ কর্মী, যারা তারা দিনের পর দিন, রাতের পর রাত পালিয়ে বেরিয়েছে, তারা ফসলের মাঠে, আলুর জমিতে রাত কাটিয়েছে। একবার কল্পনা করুন, আপনারা যারা ভিআইপি বাসায় থাকছেন, মাথার উপর ফ্যান ঘুরছে, এসি ঘুরছে, থালা ভর্তি খাবার, আপনারা কখনোই ফিল করতে পারবেন না যখন আপনাদের একজন কর্মী বা একজন মানুষ খোলা মাঠে, বাঁশঝাড়ে, বিচ্ছিন্ন দ্বীপে গিয়ে রাত যাপন করছে। মশা বোঝেন? মশা কারে বলে? এই মশা দিয়ে আপনাদের কামড়ানো উচিত, তাহলে বুঝবেন যে তারা কতটা ত্যাগ স্বীকার এবং কষ্ট করেছে, নিজের পরিবার রেখে, নিজের আয় ইনকাম রেখে, শুধু আপনাদের দল দল করে কতখানি ত্যাগ করেছে। অথচ আপনারা দেশে থেকে, বিদেশ থেকে, বিলাসবহুল বাড়িতে থেকে জনগণের কথা এখনই বুঝে গিয়েছেন যে জনগণ এই সরকারকে আর চাচ্ছে না। জনগণ কি চাচ্ছে, কি চাচ্ছে না, সেটা ভোটের মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে। 7 মাসে একটা উদ্গ্রীব হলে হবে না। ভোট দাও, ভোট দাও, ভোট দাও বললে হবে না। এটা আমাদের জানা কথা, আমরা তো দেখেছি এবং আমাদের মানসিক প্রিপারেশনও ছিল যে এই সরকারকে উৎখাত করা এত সহজ হবে না। সেই সরকার কিভাবে যেন উৎখাত হয়ে গেল। জনগণ, ছাত্র, অনেকগুলো প্রাণের বিনিময়ে। আসলে ওইভাবে হিসেব রাখা সম্ভব হয়নি। গণকবর পাওয়া গিয়েছে, অনেক লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। সো যেখানে সরকারিভাবে বলা হচ্ছে, বা এই মধ্যবর্তীকালীন সরকার যেটা বলছে যে 2000-এর মতো লোক, 1500-2000-এর মতন লোক মারা গিয়েছে এবং প্রায় 30,000-40,000 পঙ্গুত্ব বা আহত হয়েছে, যেটা বলা হয় তার 3 গুণ ধরে নিতে হবে যে এই সরকারকে হঠাতে। কারণ শেখ হাসিনা, আওয়ামী লীগ এত সহজে, বা বাংলাদেশের কেউই, কোনো ক্ষমতাপ্রাপ্ত রাজনৈতিক দল এত সহজে নিজের পাছার নিচের চেয়ারটি সরাইতে চায় না, ক্ষমতার গতিটি সরাইতে চায় না। তাহলে কতখানি বল প্রয়োগ করা হয়েছে। তো ডক্টর ইউনূস এমনিতেই সরে যাবে। তার যে ম্যান্ডেট, প্রধান যে ম্যান্ডেটটি ছিল, কিছু সংস্কার আমাদের দরকার আছে। হ্যাঁ, সংস্কার দরকার আছে। একজন সাধারণ জনগণ হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বলছি, সংস্কার অবশ্যই প্রয়োজন আছে। মির্জা ফখরুল সাহেব কিছুদিন আগে বলেছেন এই দেশের লোক সংস্কার টংস্কার বোঝে না।
এই দেশের লোক চায় মাথার উপরে একটি ছাদ আর এক থালা ভাত। স্যার মির্জা ফখরুল, আপনি কি মনে করেন সেই দিন আছে যেই দিনে মানে ষাটূর্ধ্ব বয়সের লোকজনদেরকে, গ্রামের লোকজনদেরকে এক প্যাকেট বিড়ি আর এক কাপ র চা খাওয়াইলেই পরের দিন যে আপনাদেরকে ভোট দিয়ে আসতো? সেই দিন নেই। আপনাকে অবশ্যই 18 থেকে, অর্থাৎ যারা ভোটার, নতুন ভোটার হয়েছে, সে ছাত্র হোক, কর্মজীবী হোক, যেই হোক, কোট করুন মোটা দাগে 18 থেকে 45 বছর বয়সের যে জেনারেশনটা আছে, এই বয়সের যে মানুষগুলো আছে এই বাংলাদেশে, এইবার ভোট তো সুষ্ঠু হবেই এবং তারা নির্ধারণ করবে কে ক্ষমতায় আসবে। আর মানুষের চাহিদা ওই মাথার উপর ছাদ এবং 2 থাল ভাতের উপরে নেই। মানুষের চাহিদা অনেক বেড়ে গিয়েছে। মানুষ এখন অনেক স্মার্ট। হাতে হাতে স্মার্টফোন মানে তার স্মার্ট। এবং এই 18 থেকে 45 বছর বয়সের যে জেনারেশনটা আছে, তারা কিন্তু হাত দিয়ে পা দিয়ে যুদ্ধ করে না, তারা মাথা খাটিয়ে মাথা দিয়ে যুদ্ধ করে। সো আপনি যে কথা বলেছেন সেটা ভুল, যে মাথার উপর ছাদ আর ভাত হলেই চলে, সংস্কার লাগে না। সংস্কার কেন লাগবে না? প্রত্যেকটি সেক্টরে করাপ্ট বাংলাদেশের, তাহলে আপনি কিভাবে বলেন সংস্কার লাগবে না? আপনারা কথা বলছেন, দলের ক্ষতি করছেন। বিএনপির প্রধান যিনি বর্তমানে জনাব তারেক রহমান, তিনি ভালো বোঝেন, যেহেতু তার দল, তিনি অনেক কিছু বোঝেন, বোঝারই কথা, না বোঝার কথা নয়। কিছু লোক আপনার দলের খুব ক্ষতি করছে। কিছুদিন আগে ফজলুর রহমান নামে একজন ব্যক্তি, যিনি দীর্ঘদিন আওয়ামী লীগে ছিলেন, শেখ হাসিনার পরামর্শক ছিলেন তিনি, তারপরে তার হিস্ট্রি আপনারা সবাই জানেন, বিভিন্ন কারণে যাই হোক বিএনপিতে যোগদান করেছেন। একটি কথা বলেছেন যে 15 বছর হাসিনার সময় লুটপাট হয়েছে, তারা খেয়েছে, 15 বছর কিছু ছেলে পেলে, মানে অর্থাৎ বিএনপির কিছু ছেলে পেলে বা বিএনপির লোকজন না খেয়েছিল, তারা একটু এইসব চাঁদাবাজি ফাদাবাজি লুটতরাজ করলে সমস্যাটা কোথায়? তারা করতেই পারে। তিনি সেটাকে বৈধতা দিতে চাচ্ছেন। এই কথাটা কি সাধারণ জনগণ মেনে নিবে? মানবে না। 60-এর পরে যাদের বয়স 70, তারাও মানবে না। এ কথাটা বলাটা নিছক একটা মানে ফাতরামো ছাড়ার কিছুই হয়নি, দলটার ক্ষতি করা ছাড়ার কিছুই হয়নি। এই ধরনের কথা বলুন না, মুখে ফুল স্টপ দিন। আপনার এত কথা বলার কোনো প্রয়োজন নেই। আর মাসুদ কামালকে নিয়ে তো কথা বলার কোনো প্রশ্নই আসে না, আসলে কোনো রুচিই নাই। কিছুদিন আগে রাওয়া ক্লাবে সেনাপ্রধান একটি ভাষণ দিয়েছেন। সে ভাষণের চুলচেরা বিশ্লেষণ নিয়ে তার বিশ্লেষণ শেষ হচ্ছে না। আমরা তার বিশ্লেষণ দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছি, প্রচন্ড বিরক্ত হয়ে গিয়েছি। আপনি এখন ফুল স্টপ টানেন। হ্যাঁ, সেনাপ্রধানের সব কথা মানার মতো নয়। কিছু প্রত্যেকটা ন্যারেশনেরই কিছু অংশ থাকবে গ্রহণ করার মতো, কিছু অংশ থাকবে গ্রহণ না করার মতো, কিছু অংশ থাকবে সমালোচনা করার মতো। সেনাপ্রধানের কিছু কথার সঙ্গে আমরা একমত নই। মোটা দাগে যে কথাটির সঙ্গে আমরা একমত নই সেটি হচ্ছে বিডিআর বিদ্রোহ, মানে পিলখানায় যে বিদ্রোহটা হয়েছিল, এটা নিয়ে বাংলাদেশের জনগণ সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। সেখানে সেদিন তিনি তার ভাষণে এক কথায় শেষ করে দিয়েছেন, কোনো বাট ইফ নো নেই, এটা বিডিআরদেরই কাজ এবং বিডিআররাই হত্যাকাণ্ড চালিয়েছে। বিডিআররাই হত্যাকাণ্ড চালিয়েছে, আপনারা তাহলে আর বিচার করবেন না? পুরো দেশ এবং জাতি চাই এটার সুষ্ঠু তদন্ত, আবার তদন্ত হোক এবং এটার
বিচার হোক এবং ন্যায় বিচার হোক। এটার যদি কেউ সংশ্লিষ্টতা না থাকে তাহলে এটা ডিসমিস হয়ে যাবে। বিচার করতে সমস্যা কোথায়? আর একবার তদন্ত করতে সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। আপনি এক কথা এটা উড়িয়ে দিতে পারেন না। এর বাইরে আপনার কোনো কথা আমার কাছে অগ্রহণযোগ্য মনে হয়নি। কিন্তু আপনাকে নিয়ে লোকজন আঙ্গুল উঠাচ্ছে বা উঠায় কি কারণে সেটা আপনি জানেন। শেখ হাসিনাকে পালাতে এবং তার দলের যারা দেশের উপরে 17টা বছর মানুষের মুখ খুলতে দেয়নি, উন্নয়নের নামে দেশটাকে শেষ করে দেওয়া হয়েছে, ব্যাংক ফাঁকা করে দেওয়া হয়েছে, লুটতরাজ করা হয়েছে, লুটপাট করা হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গিয়েছে। সেই সময়ে অনেকেই দেশ ত্যাগ করতে পারেনি, পালাতে পারেনি। তারা বিভিন্ন সেনাকুঞ্জে আশ্রয় নিয়েছিলেন এবং বড় বড় হেভিওয়েট নেতা যারা, তারা আপনারই অর্থাৎ ঢাকা ক্যান্টনমেন্টেই আশ্রয় নিয়েছিল। 613 জন বা এরকম। তাদের অল্প কিছু সেনাকুঞ্জে হয়তো আছে বা নেই, সম্ভবত নেই। ম্যাক্সিমামই দেশ ত্যাগ করেছে। ইভেন যাকে দেখা গেল যে গ্রেপ্তার করা হয়েছে, তিনিও দেশের বাইরে কয়েকদিন পরে চলে গিয়েছেন। এদের পিছনে কারো তো মদত রয়েছে, কারো সাহায্য সারা তো আর এটা সম্ভব হয় নাই। আপনারা বা আপনি যেহেতু একটি বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, আপনি এটা এড়াতে পারেন না। 3 নাম্বার কোর্ট কোনো সরকারি কথা রাখেনি, 3 থেকে 4টি ক্ষেত্রে কথা রাখেনি। দেখুন, গণতন্ত্রের সূতিকাগার মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার আসে সরকার যায়, কিন্তু কোনো বাহিনী বা সরকারি কর্মকর্তাকে এটার জবাবদিহি করতে হয় না। কেন হয় না? তাদের সিস্টেমটাই এমন। তারা কোনো পার্টিকুলার দলকে সার্ভ করে না, তারা সার্ভ করে নিজের দেশকে। আমাদের দেশে কোনো সরকারি 3টি ব্যাপারে কথা রাখে না। তারা নিজস্ব দলের যখন যে ক্ষমতায় আসে, বিশেষ করে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ এবং বিএনপি। এখন আওয়ামী লীগ আর খেলার মাঠে নেই, বিএনপি আছে। বিএনপির আত্মবিশ্বাস থাকা দরকার। যাই হোক, তো এই 3টি সংস্কারের মধ্যে হচ্ছে বিচার বিভাগকে স্বাধীন করে দেওয়া। এই বিচার বিভাগকে স্বাধীন করার নামে ভোটের আগে বলা হয় তারা ক্ষমতায় আসলে বিচার বিভাগকে স্বাধীন করে দিবেন। স্বাধীন করেন না, তারা তাদের কবজাতেই থাকে। প্রধান বিচারপতি সিনহাকে একটি রায়ের জন্য তার প্রধানমন্ত্রী বা সরকার যে রায়টি চাচ্ছিল তার সাথে দ্বিমত পোষণের জন্য সিনহাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এই বিচার বিভাগকে স্বাধীন করা উচিত, বিটিভিকে স্বাধীন করা উচিত। যখন যে সরকার ক্ষমতায় আসে, বিটিভির বাতাবি লেবুর ফলন অনবরত ফলে যায়। পৃথিবীর সব ফসলের ফলন হয়তো বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু বাংলাদেশের বিটিভির এই বাতাবি লেবুর ফলন কখনো বন্ধ হয় না। 3 নাম্বার সংস্কার দরকার পুলিশ বিভাগে। র্যাব এবং সেনাবাহিনী নিয়ে কথা বলার কিছু নেই। এটাও অস্বীকার করার কিছু নেই যে রক্তপাতহীন স্মুথ ট্রানজিশন যেটা হয়েছে, অর্থাৎ রক্তপাত হয়েছে, আমি রক্তপাতহীন বলতে বোঝাচ্ছি না যে রক্তপাত হয়নি, আরো বেশি রক্তপাত হতে পারত। তবে শেখ হাসিনা আরো বেশি রক্তপাত ঘটাতে পারেনি সেনাবাহিনীর কারণে। 5 তারিখ সকাল থেকে সেনাবাহিনী যদি জনগণের সঙ্গে সম্পৃক্ত না হতো তাহলে কি হতো এটার কল্পনা করা যায় না। বিগত ফ্যাসিস্ট সরকারকে পুলিশ, এই পুলিশ বাহিনী নাম ছিল না, পুলিশ লীগ নাম হয়ে গিয়েছিল। এই পুলিশ নামক গুন্ডা, তারা গুন্ডামো করত। আমি এমন অনেক পুলিশকে বলতে শুনেছি, আমরাই এই সরকারকে টিকিয়ে রেখেছি, অথবা আমাদের সঙ্গে লাগতে আসলে তারপর বড় খবর হয়ে যাবে। তাদের বক্তৃতা, সভা, সেমিনার এগুলো আসলে কোনো তাদের বাহিনীর হতো না। এগুলো দেখলে বোঝা যেত যে মনে হচ্ছিল কোনো রাজনৈতিক
বক্তৃতা চলছে, কোনো রাজনৈতিক সভা সেমিনার চলছে, পুলিশ এই পর্যায়ে চলে গিয়েছিল। তো এই তিনটি জিনিস আমাদের অবশ্যই সংস্কার করতে হবে। আর যারা নির্বাচন চাচ্ছেন, চকলেট চাই এরকম টাইপের করছেন, প্লিজ আপনারা শিক্ষিত, আপনারা বড় রাজনীতিবিদ, একটা জিনিস কেন বুঝছেন না সেটা কিন্তু আমরা জানি। কারণ এখন পিঠ বাঁচাতে আওয়ামী লীগ বিএনপির মধ্যে ঢুকে গিয়েছে। অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে নতুন যে ইয়েগুলো হচ্ছে, সংগঠনগুলো আবার সঠিকভাবে বা পুনরায় যে তাদের বিএনপির যে ইয়েটা করা হচ্ছে, বিভিন্ন সংগঠন আবার করা হচ্ছে, সংস্কার করা হচ্ছে, সেগুলোর মধ্যে আওয়ামী লীগকেও পাওয়া যাচ্ছে। তো এই আওয়ামী লীগদের নিয়ে আপনারা কি করতে চাচ্ছেন? আমরা কিন্তু বুঝি, আমরা না বোঝার কিছু নেই। এবং দেশে যে ধরনের চাঁদাবাজি চলছে, আওয়ামী লীগ যে জায়গায় ছিল সেসব জায়গা ছেড়ে দিয়ে চলে গিয়েছে এবং সেখানে এসে অটো ফিল আপ হয়ে গেছে 5 তারিখের পরে বিএনপি, জামাত এসব দিয়ে। তা আপনারা যারা ভোট চাচ্ছেন তারা কি জানেন না যে ফ্যাসিস্ট সরকার প্রত্যেকটা সেক্টরে, অর্থাৎ সচিবালয় থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা সেক্টরে তাদের দলের লোক বসিয়েছে। সেটা বিসিএস ক্যাডার হোক, নন ক্যাডার হোক, সাধারণ কোনো সিম্পল একটা স্কুলের দপ্তরি পর্যন্ত যদি তার অন্ততপক্ষে তার দাদা এবং তার দাদা যদি আওয়ামী লীগের সঙ্গে, অর্থাৎ সেই শেখ মুজিবের সময় থেকে যদি আওয়ামী লীগের সঙ্গে কোনো লিঙ্ক না থাকতো, তাহলে তাদেরকে চাকরি দেওয়া হয়নি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই যে দলীয়করণ করা হয়েছে প্রতিটি সরকারি সেক্টর, এখান থেকে যদি এদেরকে না সরানো হয় এবং নিরপেক্ষ লোক না বসানো হয়, আর এত লোক নেই, আপনারা প্রত্যেকটা জায়গা থেকে যে হুট করে সরিয়ে দিবেন, ওএসডি করবেন বা চাকরিচ্যুত করবেন এবং সেখানে তার অল্টারনেটিভ তো সেই পরিমাণে থাকতে হবে। না থাকলে আমাদেরকে তৈরি করতে হবে, তারপরে আমাদের নির্বাচনে আসতে হবে। যদি না আসে, এসব সংস্কার, বিশেষ করে এই সংস্কারটা না করে যদি নির্বাচনে আসা হয়, তাহলে কে ক্ষতিগ্রস্ত হবে সবচাইতে বেশি? বিএনপি আপনি, জামাত ইসলাম আপনি। গত কয়েকদিনে বা কয়েক মাসে দেশটার অবস্থা এমন হয়েছে যে লোকজন, কারণ আমরা প্রত্যেকেই 2 টার্ম অন্তত পক্ষে দেখেছি, অ্যাটলিস্ট বিএনপি 2 টার্ম এবং আওয়ামী লীগের 2 টার্ম, 18, 24, 14 এই 3টা ইলেকশন, জাতীয় সংসদ নির্বাচন ছাড়া আওয়ামী লীগও 2বার মোটামুটি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ক্ষমতায় এসেছিলেন এবং তারা যেভাবে দেশ চালিয়েছে, বিএনপি যেভাবে দেশ চালিয়েছে, 2টার মধ্যে কোনো ফারাক খুঁজে পায় না জনগণ। পায় না বলে এখন তারা একটা কথা বলে যে গত 17 বছর ভোট দিতে পারি নাই, এবার ভোট আমরা বিশেষ একটি দলের নাম বলে সেখানে দিব। আর নতুন যে রাজনৈতিক দল ছাত্র জনতা করছে, সেখানে তো কোশ্চিনই আসে না সেটা নিয়ে কোনো কথা বলার। তারা সেটা নিয়ে অনেকেই সেই ব্যাপারে অতটা জানে না। কিন্তু 18 থেকে এই 45 বছর এই নেটিজেনরা, এটা কিন্তু সুদূর অ্যান্টার্কটিকায় কি ঘটছে এখন, সুদূর আটলান্টিকে কি ঘটছে এখন, সেই খবরটা জানে। তাদেরকে আপনারা যদি মূল্যায়ন না করেন, তাহলে আখেরে ভালো কিছু হবে না। এই 3টা সংস্কার আমাদের প্রয়োজন, আমরা সাধারণ জনগণ চাই। আজকের একটি নিউজে দেখলাম যে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ সন্দেহ করছে। কি ব্যাপারে সন্দেহ করছে? হ্যাঁ, প্রধান উপদেষ্টাকে আমরা চেয়ারে বসিয়েছি। উপদেষ্টা নিজে হেঁটে হেঁটে এসে রাষ্ট্র ক্ষমতায় বসে নাই, আমরা চেয়ারে তাকে বসিয়েছি। চুপ্পুর কথা বাদ দিলাম, অনেক কথা, আসলে এক ভিডিওতে এত কথা বলা যাবে না, আস্তে আস্তে বলতে হবে। তাকে ক্ষমতায় এনে বসিয়েছি, তিনি
আবার তার সহযোগী হিসেবে কিছু উপদেষ্টাকে নিয়োগ দিয়েছেন। কিন্তু সেই সময় অর্থাৎ 8ই আগস্ট যে সরকারটা গঠন হলো, সেই সরকারে ইনিশিয়ালি যারা ছিলেন তাদেরকে আমরা গোনার মধ্যে ধরব। তারপরে যে রদবদল হয়েছে বা নতুন করে যেসব উপদেষ্টা হয়েছে, এদের কাজকর্ম কি আমরা ঠিক বুঝতে পারি না। একটা উদাহরণ দিই, আসিফ নজরুল। তার একটি ভিডিও কথা আমার প্রায় মনে পড়ে, যে তিনি হজ করে এসেছেন। তিনি যদি কখনো রাষ্ট্রের কোনো কাজ করার সুযোগ পান, তাহলে তিনি দিনরাত 24 ঘন্টা কাজ করবেন, কাজ করতেই থাকবেন, কাজ করতে করতে একেবারে মানে দেশটাকে সোনার চামচ বানিয়ে ফেলবেন। অথচ তার মুখ এখন আমরা আর দেখি না। তিনি আসলে কি করছেন, কোথায় করছেন? মন্ত্রণালয়ে আছেন এটা জানি, মিডিয়ার সামনে আসেন না। আসলে তিনি কি কাজ করছেন এটা জনগণের সামনে তুলে ধরা উচিত। জনগণ এখনো মুখ বুঝে কোনো একটা আশায় আছে, এবং জনগণ যদি না চায়, কোনো রাজনৈতিক দল ম্যাসাকার করতে পারবে, কিন্তু তাদেরকে মনে রাখতে হবে একটি রাষ্ট্রের প্রধান চাইলে অনেক কিছু করতে পারে। আর বাংলাদেশের মতন দেশ, আমাদের দেশের কিন্তু সেনাবাহিনী বলেন, অন্যান্য বাহিনী বলেন, এত ঠুনকো নয়। বল প্রয়োগ ইউনূসের মতো লোক করতে চায় না, ডক্টর ইউনূস সাহেবের মতো লোক করতে চায় না, যেটা বোঝা যায়। সরকার ভোটের মাধ্যমে আসুক, ভোট ছাড়া আসুক, বর্তমানে যিনি আছেন তাদেরকে আমাদের সহযোগিতা করা উচিত, আমাদেরকে দেখা উচিত। এবং প্রত্যেকটা জিনিসের একটা সার্টেন টাইম দরকার। ফাংশনালিটি দেখার জন্য, ভালোভাবে ফাংশন করার জন্য আমাদের একটু সহযোগিতা করার দরকার। প্রথমে আমরা তাকে যেভাবে বলেছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে সহযোগিতা করার কথা বলেছিলাম, আমরা এখন সেটা করছি না। আমরা এখন ভোট 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 ভোট, কিসের ভয়ে ভোট চাচ্ছি আমরা? আমাদের যদি জনগণ যদি আমাদের পক্ষে থাকে, এবং গত 17 বছরে যেহেতু ছিল, আগামী 2 বছরও থাকবে, বা 1 বছরও থাকবে, বা 6 মাসও থাকবে, বা আগামী 10 বছরও থাকবে, কিসের ভয় আপনাদের? আপনাদের তো কোনো ভয় পাওয়ার কিছু নেই, এত ভোট ভোট করার কিছু নেই। সাধারণ জনগণ বিরক্ত হয়ে গিয়েছে। এ সরকারের কিছু ব্যর্থতা অবশ্যই আছে। দীর্ঘদিন ধরে চলে আসা একটি অনিয়ম এক রাতে বা 1 বছরে ভেঙে ফেলা যায় না, তাকে সময় দিতে হয়। আপনাদের ক্ষমতা যদি থাকে, আপনাদের যদি সাপোর্ট থাকে জনগণের, তাহলে অবশ্যই আপনারা সেটা সুফল পাবেন। এই সাপোর্টটা যদি চলে যায় ইউনূস সরকারের, তাহলে তিনি নর্মালি হ্যাঁ না ভোট দিয়ে কিন্তু ক্ষমতায় থেকে যেতে পারবেন, কেউ কিছু করতে পারবেন না। সাধারণ জনগণ সবার এগেইনস্টে দাঁড়িয়ে যাবে। কারণ আমরা নিষ্পেষিত হতে হতে, আমরা অনিয়ম দেখতে দেখতে, আমরা 5 টাকার জিনিস 50 টাকায় কিনতে কিনতে আমাদের নাভিশ্বাস অবস্থা হয়ে গিয়েছে। আমরা আর কোনো খুন, হত্যা, রাহাজানি দেখতে চাই না। দিনে দুপুরে বাসে ডাকাতি হচ্ছে। যখন থেকে একটি দল বলেছে যে এই সরকার ফেইল্ড, তারা ফাংশন করছে না, তাদেরকে জনগণ চায় না, ভোটের দরকার, জাতীয় নির্বাচন দেওয়া দরকার, ঠিক এই কথাগুলো বলার পর থেকে দেশে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। দিনের বেলায় বাসে ডাকাতি হচ্ছে। আজকে দেখলাম একটি পত্রিকায় যে একটি মেয়ে বলেছে একটি বাসে, তাদের বাসে ডাকাতি হয়েছে, কিন্তু সংবাদ মাধ্যমে এসছে কি? আসলে আমাদের দেশের সংবাদ মাধ্যম তো মানে পাচাটার, কি বলবো, তেলবাজ। একটি বিশেষ একটা দলকে সাথে নিয়ে শেখ হাসিনা যেরকম একটা টিম তৈরি করেছিল, আর এদেরকে নিয়ে দল তৈরি করতে হয়নি। এরা আগামী বুঝে গিয়েছে যে অমুকে ক্ষমতায় আসবে, তাদের চাটুকারিতা করি। যে কথায় আসছিলাম, সেই মেয়েটা বলেছে যে আমার গহনা পয়সা টাকা নিয়ে গিয়েছে, তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমাকে যে ধর্ষণ করা হয়েছে, অর্থাৎ আমাদের বাসে যে 2-4 জনকে ধর্ষণ করা হয়, মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে, এই কথাটা যে বলা হয়েছে, এতে আমার অনেক সামাজিকভাবে ক্ষতি হয়ে গেছে। আসলেই তো ক্ষতি হয়ে গিয়েছে। সেখানে তো কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, সেখানে ডাকাতি হয়েছে, এটা ঠিক আছে, হচ্ছে, স্টিল নাও হচ্ছে। গত 2-3 দিন একটু স্বস্তি হয়েছে, কারণ সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হার্ড লাইনে গিয়েছে। এটা জানা কথা, স্টিল নাও পুলিশ বাহিনী কাজ করতে পারছে না। তারা
তাদের সে মানসিক বল নেই, কারণ তারা যেটা করেছে তাদের মধ্যে একটা ভয়ের ব্যাপার আছেই। তাদেরকে আবার সুসংগঠিত করতে, তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সময়ের প্রয়োজন। সেই সময়টুকু আমাদের দিতে হবে। কোনো দেশি পুলিশ বাহিনী ছাড়া কি মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একেবারেই মাঠ লেভেলের যেটা বলা হয় সেটা হচ্ছে ওই অঞ্চলের থানা এবং পুলিশ, জনগণের আস্থার জায়গাটা হচ্ছে ওইটা। প্রথমে সেখান থেকেই সবকিছু শুরু হবে। তো সেটা তো জনগণ করতে পারছে না, কারণ পুলিশ বাহিনী নিজেই আছে ভয়ের উপরে। তারা আগে চিন্তা করে নাই, তারা তো সুপ্রিম পাওয়ারে ছিল। তারা শেখ হাসিনাকে টিকিয়ে রেখে 5,000 টাকা বেতন পাইতো, সেটা পায় 45-50,000 টাকা। ঠিক আছে, সো তারা তো ওইভাবেই মানে ডিসিরা এসপিরা এভাবেই তো তাদেরকে ক্ষমতায় দিনের ভোর রাতে করেছে। কি করেছে না করেছে সেটা আমরা সবাই জানি। তো সবকিছুরই যৌক্তিক সময়ের প্রয়োজন। এক ভিডিওতে এত কথা বলা যাবে না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, অনেকে বোর ফিল করবেন।